রেপ এটা ওয়ান অফ দ্য মোস্ট হাই ইয়েল্ডিং টপিক অফ ফরেন্সিক মেডিসিন, এবং এটা পরীক্ষায় না পড়ে যাওয়া যাবে না। এটা মেনলি হচ্ছে টক্সিকোলজির যে বোর্ডটা থাকে, আমরা জানি একটা হচ্ছে ফরেন্সিক মেডিসিনের মানে এমনিতে যে কথাবার্তা সেগুলা থাকে, আর আরেকটা হচ্ছে টক্সিকোলজির বোর্ড থাকে। এবং এই টক্সিকোলজি বোর্ডের আমার এক ফ্রেন্ড ছিল, আমি একটা স্টোরি দিয়ে শুরু করি। আমার এক ফ্রেন্ড ছিল, আমার মনে আছে, ও কোনো পয়জনই ওকে ধরে নাই। আমরা নর্মালি জানি টক্সিকোলজি বোর্ডে কি ধরবে, পয়জন ধরবে। পয়জনের মধ্যে ওপিসি ধরতে পারে, ধাতুরা ধরতে পারে, বা আর্সেনিক ধরতে পারে, যে কোনো একটা পয়জন ধরবে গেলে, এটাই তো নর্মাল। কিন্তু ওরে যে কাজটা করছে, ওরে কোনো পয়জন কিছুই ধরে নাই, ওরে ডাইরেক্টলি শুধুমাত্র এই রেপ থেকেই পেঁচাইছে, এবং রেপ থেকেই মোটামুটি পুরা ভাইবাটা ওর রেপের উপরই হয়েছে। এখন একটা জিনিস জাস্ট ইমাজিন করো, যদি এই রেপ ও না পড়ে যাইতো, তাহলে ও পরীক্ষায় ওর অবস্থাটা কি হইতো? ঠিক আছে, জাস্ট ধরো রেপ টপিকটা পড়ে নাই, আর বাকি সব পড়ছে ফরেন্সিক মেডিসিনে, খুব ভালো করে পড়ছে, তাইলে কি, তাইলে ফেল হইতো না? ফেল তো অবশ্যই হইতো, কারণ ওরা তো শুধু রেপই ধরছে। এই জন্য মনে রাখবা, রেপ জিনিসটা স্যারদের অনেক পছন্দের একটা জায়গা, স্পেশালি ফরেন্সিক মেডিসিনের এই বোর্ডটাতে, ভাইবাতে, এবং অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা। আমাদের স্যার সবসময় বলতো যে যত রেপ কেসের পেশেন্ট আসে, এই রেপ কেসের পেশেন্টগুলা অ্যাকচুয়ালি ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট যারা, ফরেন্সিক মেডিসিনের টিচার যারা, তাই তো মেনলি এদের এক্সামিনেশন করে। তো এই রেপ কেসের যারা পেশেন্ট আসে, এর মোস্ট অফ দ্য পেশেন্ট ধরো 100টার মধ্যে ফর এক্সাম্পল 90+ পেশেন্ট থাকে এরকম যে তারা রেপের অ্যালিগেশন নিয়ে আসছে, এবং তাদের কেসটা এরকম যে একটা ফিমেল হয়তোবা একটা পুরুষের সাথে বা মেইলের সাথে রিলেশনশিপ করত, সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের পরে তাদের বিয়ে হচ্ছে না। মানে তাদের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ ছেলেটা হয়তো বা রিজেক্ট করে দিছে, বা ছেলেটা অন্য কোথাও বিয়ে করতে চাচ্ছে, ছেলেটা এই মেয়েটাকে আর চাচ্ছে না, কিন্তু তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। তো এরকম ক্ষেত্রগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে এই মহিলাটা হচ্ছে রেপ কেসের অ্যালিগেশন নিয়ে আসে যে আমাকে রেপ করা হয়েছে। সেক্ষেত্রে দেখা যায় যে এই মেইলটাকে হচ্ছে অ্যাকিউজ করা হয়, এবং রেপের ক্ষেত্রে সবসময় সাধারণত মেইলরাই অ্যাকিউজড থাকে, মেইলরাই অ্যাকিউজড। আর এক্ষেত্রে ভিকটিম হচ্ছে ফিমেল নিজেদেরকে দাবি করে। তো সেই দাবিটা হইতে পারে সত্যি, হইতে পারে ফলস। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম টাইপের কেসই বেশি পাওয়া যায়। তা বাদে ধর একটা ভার্জিন মেয়ে, সে বিবাহিত না, সে আনম্যারিড, এবং সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু বকাটা ছেলে গুন্ডারা তাকে ধরে নিয়ে রেপ করলো। তো এরকম কেসও থাকে, বাট এরকম কেস কিন্তু ওই যে বললাম যে 100টার মধ্যে অল্প কিছু কেস থাকে এরকম। বাট সেই কেসগুলো কিন্তু অনেক বেশি মানে মিডিয়াতে, বা হচ্ছে কি আমাদের নিউজ পেপার, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এই নিউজগুলো বেশি আসে, কারণ এগুলো আসলেই খুবই এক্সট্রিম লেভেলের বিষয়াদি। আর আরও বেশ কিছু কেস থাকে রেপের, যেগুলো নিয়ে আমরা জানবো যে কোন কোন ক্ষেত্রে আমরা রেপ বলবো। যেমন ধরো ফর এক্সাম্পল 16 বছরের একটা মেয়ে, 16 বছরের একটা ফিমেল, তো 16 বছর যদি বয়স হয়, সে অলরেডি মাইনর, 18 বছরে পৌঁছায় নাই। সো এই টাইমটাতে হচ্ছে গিয়ে তার সাথে যে কোনো ধরনের সেক্সুয়াল মেলামেশা কিন্তু সেটা মানে রেপের সামিলই হবে। অপরদিকে 15 বছর ধরে একজনের বয়স, তো এই 15 বছর বয়সে তাকে যদি বিয়ে দেওয়া হয়, সে ম্যারিড আমি ধরলাম, তো সে যদি ম্যারিডও হয়, তারপরও 15 বছর বয়সে যদি সে ম্যারিডও হয় এবং তার সাথে তার হাজব্যান্ডের যদি কোনো সেক্সুয়াল মেলামেশা হয়, তাহলে সেটাও রেপ হবে। সো তার মানে কি দাঁড়াইলো, যে অবশ্যই ম্যারিড হইতে হইলে কিন্তু একটা এইজ অর্জন করে তারপরে ম্যারিড হবে। আমরা জানি মেয়েদের ক্ষেত্রে 18 বছর, যাও এখান থেকে, আমরা জানি যে হচ্ছে ম্যারিড হইতে হইলে একটা এইজ রিচ করতে হবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা জানি 18 বছর বয়সে পৌঁছালে একটা মেয়ে ম্যারি করতে পারবে, তো তারপরে পৌঁছে সে বিয়ে করবে। রেপ কাকে বলে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। রেপ মানে হচ্ছে একটা আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। একটা ম্যান যখন একটা ওম্যানের সাথে করে, এখানে বেশ কিছু টার্ম আছে, 6টা পয়েন্ট আমরা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং 6টা পয়েন্টই বলতে হবে। স্যারের ডেফিনেশনের মধ্যে 6টা পয়েন্টই জানতে চাই। জাস্ট আমরা জেনে রাখলাম যে এটা একটা আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা তো ফার্স্ট অফ অল কথা, এবং একটা ওম্যানের সাথে এগেইনস্ট হার উইল, উইদাউট হার কনসেন্ট। এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট দেখো, ফার্স্ট দুইটা পয়েন্ট। তো কি বললাম, এগেইনস্ট হার উইল, উইদাউট হার কনসেন্ট, অর উইথ হার কনসেন্ট। ধরো কনসেন্ট নিছে কিন্তু সেটা ইনভ্যালিড কনসেন্ট। সো ইনভ্যালিড কনসেন্ট কোন কোন ক্ষেত্রে হইতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। জাস্ট জেনে রাখো যে কনসেন্ট নিলেও সেটা যদি ইনভ্যালিড হয়, বা সেটাকে আনলফুল মিনসের মাধ্যমে সেই কনসেন্টটা নেওয়া হয়েছে, সেটাকে আমরা ইনভ্যালিড কনসেন্ট বলতেছি, তাহলেও কিন্তু সেটা রেপ হবে। ঠিক আছে, এবং আরেকটা পয়েন্ট আছে যে উইথ অর উইদাউট হার কনসেন্ট, এটা ডাজেন্ট ম্যাটার, যদি উই মেটার বয়স 16-র নিচে হয়,
স্পেশালি যদি ওয়াইফ হইলেও 15 নিচে হইলে রেপ হবে, আর এনি ওম্যানের ক্ষেত্রে 16 নিচে হইলেই কিন্তু রেপ হবে। এই যে বললাম যে সেক্সুয়াল ইন্টারকোর্স। এবং এখানে আরেকটা কথা বলি যে সেক্সুয়াল ইন্টারকোর্স বলতে হইলে ধরো একেবারে হার্ড টাফ সেক্সুয়াল ইন্টারকোর্স এরকম না যে অনেক বেশি স্যাটিসফ্যাকশন পাইতে হবে বা এরকম কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স না। সেক্সুয়াল ইন্টারকোর্স মানে হচ্ছে ইভেন স্লাইট পেনিট্রেশন অফ পেনিস ইনটু দ্য ভ্যাজাইনা ক্যান কনস্টিটিউট রেপ। কনস্টিটিউট একটা টার্ম পাবা, যে রেপ কনস্টিটিউট কি দ্বারা হয়, আনসার হচ্ছে যে যদি স্লাইট পেনিট্রেশন অফ দ্য পেনিসও হয় ইনটু দ্য ভ্যাজাইনা, সেটাকে আমরা রেপ বলবো। অর্থাৎ আমরা জানি যে গ্লান্স পেনিস যেটা থাকে, পেনিসের একেবারে সামনের যে মাথাটা, এই গ্লান্স পেনিসটা জাস্ট একটু পেনিট্রেট হয়েছে ভ্যাজাইনার মধ্যে, ঠিক আছে, তাইলেও কিন্তু সেটা রেপের সামিল হওয়া পসিবল। সেক্সুয়াল ইন্টারকোর্স আসলে এমন একটা জিনিস যেটা কিন্তু খুব সহজে কিন্তু করা যায় না, একটা মহিলা তার যদি উইল না থাকে, তার যদি ইচ্ছা না থাকে, একটা পুরুষ মানে ধর একটা মহিলা যে হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক, একটা মহিলা সুস্থ স্বাভাবিক, তাকে জোর করে ফোর্সফুলি তার উইলের বিরুদ্ধে রেপ করা হবে, এটা খুবই ডিফিকাল্ট। এই জন্য কিন্তু এই জিনিসটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে এগেইনস্ট হার উইল রেপ করা, অর্থাৎ মহিলা সম্মতি নাই সেই টাইমে সে কিন্তু অবশ্যই রেজিস্ট করবে, বাধা দিবে, এবং পেনিট্রেশন করা বাধার বিরুদ্ধে, রেজিস্টের বিরুদ্ধে খুবই ডিফিকাল্ট। বাট স্টিল রেপ হইতে হইলে এই একটা পয়েন্ট কিন্তু মিট করলে সেটা রেপ হবে। অথবা ধরো উইল, ফর এক্সাম্পল কি বললাম, ধরো উইল আছে কিন্তু তার কনসেন্ট নাই, তো এটাকেও রেপ বলা যাইতে পারে। যেমন ফর এক্সাম্পল এখন বলতে পারো ভাই এটা কিভাবে পসিবল, এটা পসিবল হচ্ছে ধরো একটা মহিলা, একটা ওম্যান, সে হচ্ছে ঘুমায় আছে, স্লিপিং, এখন স্লিপিং এর টাইমে তাকে হচ্ছে রেপ করা হচ্ছে, এবং এই টাইমটার পরে যখন রেপ করা শুরু করা হইলো বা পেনিট্রেশন করা ট্রাই করা হইলো, এই টাইমে মানে ওই টাইমে মহিলাটা কি ছিল, মহিলাটার কনসেন্ট তো নেয় নাই, উইলও ছিল, মানে উইল ছিল কিনা সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ তার সে তো স্লিপিং। কিন্তু যখন শুরু করা হইলো রেপ করা, তখন মহিলাটা অ্যাওয়েক হয়ে গেল, অ্যাওয়েক, তখন জেগে গেল, যখন সে সজাগ, তখন সে দেখতেছে, ফিজিক্যালি সে প্রেজেন্ট এবং দেখতেছে যে তার সাথে কি করা হচ্ছে, তারপরেও সে কোনো রেজিস্ট করে নাই, সে বাধা দেয় নাই। তার মানে কি, তার মানে দাঁড়াইলো যে তার উইল কিন্তু এখানে আছে, যদি উইল না থাকতো সে বাধা দিত, সেটা করতে চাইতো না, কিন্তু সে এখানে ফিজিক্যালি কোনো বাধা দেয় নাই, কিন্তু তার কনসেন্টও রেপ করার আগে নেওয়া হয় নাই, তার সম্মতি নেওয়া হয় নাই, ঠিক আছে। তো তার মানে কি দাঁড়াইলো যে সম্মতি থাকতে পারে কিন্তু কনসেন্ট নাই, এরকম কেসও হইতে পারে। বাট আমরা যখন বলতেছি যে এগেইনস্ট হার উইল, দেখো এখানে এই জিনিসগুলো কনফিউজ করা যাবে না, উইল আর কনসেন্টের মধ্যে। কনসেন্ট দিতে পারে নাই এটা মানে এই না যে সম্মতিও নাই, কনসেন্ট দিতে পারে নাই বা সম্মতি আছে এটা আমরা ধরে নেই। আমরা যখন প্রথমটা আমরা বলতেছি এগেইনস্ট হার উইল, এটা মানে হচ্ছে এগেইনস্ট হার উইল উইদাউট হার কনসেন্ট, হ্যাঁ দুইটাই একসাথেই হবে, অটোমেটিক্যালি চলে আসে। বাট যখন আমরা উইদাউট হার কনসেন্ট বলতেছি, এটা মানে এগেইনস্ট হার উইল হবে, এরকম সবসময় না। এই কয়টা পয়েন্ট হচ্ছে পার্সনটা হয়তো বা অ্যাপ্রুভাল দিছে, মানে কনসেন্ট দিছে, কিন্তু এটা স্টিল রেপ হইতে পারে, কারণ হয়তোবা ওই মহিলাটাকে ভুলভাল বোঝানো হয়েছে, ট্রিকার করা হয়েছে, অথবা মহিলাটাকে ভয় দেখানো হয়েছে যে তুমি যদি এটাতে না রাজি হও তাহলে তোমাকে মাইরা ফেলবো, সো জীবনের ভয়ে কিন্তু মহিলাটা রাজি হয়েছে, অথবা মহিলাটাকে ইনটক্সিকেটেড করে ফেলা হয়েছে ড্রাগ বা অ্যালকোহল এই সকল জিনিস দিয়ে। ইম্পারসোনেশন নামে একটা টার্ম আছে, ইম্পারসোনেশন এরকম হয়তো বা করা হয়েছে। এটা মানে হচ্ছে ধরো একটা মহিলা, এই মহিলাটা জানে যে তার বিয়ে হয়েছে একটা পুরুষের সাথে, কিন্তু সে পরবর্তীতে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে ফেললো, ধরো বিয়ের পরে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে গেল, এখন সে জানতে পারলো যে অ্যাকচুয়ালি তার বিয়ে হওয়ার কথা ছিল সি পার্সনটার সাথে, কিন্তু বি পার্সনটা ট্রিকার করে, ফ্রড করে সে হচ্ছে গিয়ে ইম্পারসোনেশন করছে, অর্থাৎ সি পার্সনটা সেজে তাকে বিয়ে করছে এই মহিলাটাকে, তখন কিন্তু এটাও কিন্তু একটা রেপের সামিল হবে এই সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে। তাহলে এই যে দেখো এখানে কথাগুলো লেখা আছে যে উইথ হার কনসেন্ট, উইথ হার কনসেন্ট, যখন কনসেন্ট নেওয়া হয়েছে, হয়তো বা ডেথের ফেয়ার দেখে বা মারার হুমকি দেখে, অথবা এমনভাবে কনসেন্ট নেওয়া হয়েছে যে ইম্পারসোনেশনের মাধ্যমে, যে লফুলি একজন পার্সনের সাথে ম্যারিড, কিন্তু সে তার বিয়ে হওয়ার কথা ছিল অনেকজনের সাথে, সে ভুল জানে যে আমার স্বামী অন্য একজন, কিন্তু সে দেখতেছে সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে যে অ্যাকচুয়ালি একজন ইম্পারসোনেশনের মাধ্যমে তাকে বিয়ে করছে। এবং আরেকটা যেটা হইতে পারে যে মহিলাটা হয়তো বা মেন্টালি ঠিক ছিল না,
অথবা ধর একটা প্রতিবন্ধী মেয়ে, এই প্রতিবন্ধী মেয়ের সাথে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়, হয়তোবা তার কনসেন্ট হয়তোবা সে নিছে কিন্তু সে প্রতিবন্ধী, এবং অথবা তার কাছ থেকে কনসেন্ট নেওয়াই যায় নাই, এরকম একজনের সাথে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়, অথবা ইনটক্সিকেটেড অবস্থায় বা বিভিন্ন স্টুপিফাইং এজেন্ট যেটার মাধ্যমে পার্সনটাকে মানে ডেলিরিয়ামে আছে বা এমন একটা কন্ডিশন আছে সে কনসেন্ট দিতে পারবে না, ওরকম টাইমে সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়েছে, সেটাও রেপের শামিল হবে। তো আমরা অনেকগুলো কথা বললাম, এই জিনিসটুকু যদি বুঝো তাহলে তুমি অনেক কিছু বুঝছো এবং এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। এবং দেখো আন্ডার 16 কনসেন্ট কিন্তু ইনভ্যালিড, এবং ওয়াইফ আন্ডার 15 এই টাইমেও কনসেন্ট কিন্তু ইনভ্যালিড। এখন দেখো যারা রেপ করে, এই রেপিস্টদের বিভিন্ন টাইপ হইতে পারে, আমরা 4টা টাইপে ভাগ করি। এক ধরনের হইতে পারে যে একটা পার্সন যার হাই লিবিডো, অর্থাৎ তার যে সেক্সুয়াল ডিমান্ড সেটা খুব হাই, মানে তার কোনো মেন্টাল ইলনেস নাই কিন্তু তার সেক্সুয়াল আর্জ এটা খুবই আনকন্ট্রোলেবল, অর্থাৎ ব্যাপারটা এরকম যে আই ক্যান নট স্টপ মাইসেলফ, অর্থাৎ নিজেকে মানে এই পার্সনটা মনে করে যে সে তাকে থামাইতে পারবে না, এরকম ধরনের একটা হাই লিবিডো থাকে। আরেকটা হচ্ছে যে ড্রাঙ্ক হয়ে বিভিন্ন অ্যালকোহলের ইনফ্লুয়েন্সে অথবা ড্রাগের ইনফ্লুয়েন্সে পার্সনটা জাজমেন্টের ক্ষমতা হারাই ফেলে এবং এই ড্রাঙ্কেন স্টেটে সে হয়তোবা রেপ করে, এবং এটা ঘটে কারণ সে ড্রাঙ্ক। আর এক টাইপের যারা রেপিস্ট তারা হচ্ছে মাইন্ড হেলদি কিন্তু তার সেক্সুয়াল ইন্টারেস্ট উল্টাপাল্টা টাইপের, ঠিক আছে, সেক্সুয়ালি ডিভিয়েটেড আমরা বলি, আনইউজুয়াল বা হার্মফুল সেক্সুয়াল তার ডিজায়ার, সে মেন্টালি হয়তো বা সাউন্ড। আরেকটা টাইপের রেপিস্ট যারা, তারা হচ্ছে মেন্টালি ইল এবং সেক্সুয়ালি ডেঞ্জারাস, এদের ভায়োলেন্ট এবং আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার থাকে, সেক্সুয়ালি থাকে। ওই যে বললাম যে স্লাইট পেনিট্রেশন অফ পেনিস উইদিন দ্য ভালভা আর ভ্যাজাইনা উইথ অর উইদাউট ইজাকুলেশন হইলেও হইতে পারে, না হইলেও হইতে পারে। ধর একটা পুরুষ যার হচ্ছে ভেসেকটমি করা আছে, পুরুষের বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড অবলম্বন করছে এবং সেই মাধ্যমে পেনিট্রেশন করছে, তাহলে তো ইজাকুলেশন হইলেও সেটা হয়তো বা বোঝা যাবে না। হাইমেনাল রাপচার যদি হইতেও পারে, নাও হইতে পারে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু রেপ হবে। ইউজুয়ালি হাইমেন রাপচারটা সাধারণত যারা ভার্জিন গার্ল থাকে তাদের ক্ষেত্রে জাস্ট বোঝা যাবে, কারণ ভার্জিনদের হাইমেনটা ইনট্যাক্ট থাকে, বাট ভার্জিন না হলে কিন্তু এটা ডিফিকাল্ট। সো এটাই আর কি, কারণ ভার্জিন না হলে তো হাইমেনটা রাপচার থাকবেই। ইভেন যারা প্রেগনেন্সির পরে তো হাইমেন খুঁজেই পাওয়া যায় না। এবং রেপ কিন্তু শুধুমাত্র ম্যান দ্বারাই কমিট করা পসিবল, নট ওম্যান এর ক্ষেত্রে যদি হয়, ওম্যানের ক্ষেত্রে যদি কিছু চার্জ করা হয় সেটা হচ্ছে ইনডিসেন্ট বিভিন্ন অ্যাসল্টের চার্জ করা হইতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল একটা ওম্যান ডক্টর একটা ওম্যান রেপ কেস ভিকটিম, তার ধর এক্সামিনেশন করতেছে, এখন সেখানে যদি কোনো অ্যাটেন্ডেন্ট না রাখা হয় তাহলে যে ভিকটিম সে আবার এই ওম্যানের বিরুদ্ধে একটা মানে ডক্টরের বিরুদ্ধে একটা চার্জ আনতে পারে যে আমার বডি বা আমাকে হচ্ছে এক্সপোজ করে সে কি করছে, আমার সাথে করছে লেসবিয়ানিজম অর্থাৎ হোমোসেক্সুয়ালিটি যে অ্যাক্ট সেটা করছে। সো এরকম কিছু ইনডেসেন্ট অ্যাসল্টের চার্জ আনতে পারে, বাট রেপ শুধু কিন্তু ম্যানরাই হচ্ছে চার্জ হয় রেপের, বা ম্যানরাই হচ্ছে অ্যাকিউজড হয়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে নো এজ ইজ ইমিউন অফ রেপ, অর্থাৎ এমনও দেখা গেছে যে একেবারে একটা বাচ্চা ধরো 1-2 বছর বয়স, এই বাচ্চাটাকেও রেপ করার নজির কিন্তু আছে। অর্থাৎ ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বুড়া বৃদ্ধ পর্যন্ত 1 বছর থেকে 85 বছর এরকম রেপ করার কিন্তু ইতিহাস কিন্তু আছে। কারণ চিলড্রেনদের রেপ করে কেন? কারণ তারা বেশি রেজিস্ট্যান্স দিতে পারে না, ঠিক আছে। এবং আরো এক ধরনের কি বলে যে কুসংস্কার আছে যে মানুষ মনে করে করতো একটা টাইমে, এখন হয়তো বা করে না, বা কোনো কোনো জায়গায় মানুষ মনে করে যে একটা ইয়াং গার্লের সাথে যদি তাকে ইন্টারকোর্স করা হয় তাহলে বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ, ভেনেরিয়াল ডিজিজ, এগুলা কি হয়, এগুলা ঠিক হয়ে যায়, ঠিক আছে। এরকম এক ধরনের কাস্টম কিন্তু কোথাও আছে। এখন আরেকটা টার্ম আমি বলি, একটা তো বলছিলাম যে পেনিট্রেশন অফ পেনিস ভ্যাজাইনার মধ্যে হইলে বা অ্যানাসের মধ্যে হইলে, মাউথের মধ্যে হইলে, ইউরেথ্রার মধ্যে হইলে সেটাকে আমরা হচ্ছে রেপ বলি। সো সেক্সুয়াল ইন্টারকোর্স আর কি, এটা বলতে মেইনলি ভ্যাজাইনাকে আমরা বুঝলেও এইগুলা হইলেও সেগুলাকে কিন্তু রেপকে কনস্টিটিউট করে বলে বলা হয় আসলে। ইনসারশন অফ বডি পার্ট অর অবজেক্ট, অর্থাৎ ধরো পেনিস ঢুকানো হয় নাই, অন্য কোনো বডি পার্ট একটা ফিমেলকে জোর করে আনলফুলি তার ভ্যাজাইনা, অ্যানাস বা ইউরেথ্রার মধ্যে কোনো বডি পার্ট বা অবজেক্ট ঢুকানো হয়েছে, সেটাও রেপের শামিল। তা বাদে হচ্ছে একটা ফিমেল বডি পার্ট যেমন ধরো ভ্যাজাইনা, অ্যানাস, ইউরেথ্রা, এই সকল জায়গায় বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করা হচ্ছে, হয়তোবা বিভিন্ন কিছুর থ্রুতে এই জায়গাগুলোকে স্টিমুলেট করার ট্রাই করা হচ্ছে এবং সেটা আনলফুলি, বা হচ্ছে গিয়ে মাউথের থ্রুতে যদি ভ্যাজাইনা, অ্যানাস, ইউরেথ্রা এই সকল জায়গায় স্টিমুলেট করা হয় বা এই সকল জায়গায় কোনো ধরনের ম্যানিপুলেশন করা হয়, সেটাও কিন্তু রেপের শামিলই হবে। মেইনলি আমরা গুরুত্ব দেওয়া হচ্ছে পেনিট্রেশন অফ পেনিস ইনটু দ্য ভ্যাজাইনা,
বাট তা বাদে এই সকল জায়গায় কিন্তু হওয়া পসিবল হইতে পারে আনলফুলি জোর করে। কিছু টার্ম নিয়ে জানবো। একটা হচ্ছে গ্যাং রেপ, যখন অনেকগুলা পুরুষ মিলে, অনেকগুলা পিপল পার্টিসিপেট করে একটা মহিলা, একটা সিঙ্গেল মহিলারকে রেপ করতেছে, সেটাকে আমরা গ্যাং বা গ্রুপ রেপ বলি। আমরা অনেক সময় বলি না যে গ্যাং রেপ। আর একটা হচ্ছে স্ট্যাচুটরি রেপ। এটা মানে হচ্ছে একটা মহিলা তার সাথে হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল ইন্টারকোর্স করা হয়েছে, জোর জবরদস্তি করে করা হয় নাই, উইদাউট হার কনসেন্ট, বা আমরা যে পড়ছিলাম না যে এগেনস্ট হার উইল, এগুলো কোনো কিছুই না, ঠিকঠাকই ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। মানে মহিলাটা ইচ্ছাকৃতভাবেই যা সেক্সুয়াল ইন্টারকোর্সটা করছে, এই মেয়েটা রাজি ছিল, কিন্তু তার বয়স 16 কম, তাইলে কিন্তু হচ্ছে গিয়ে সেটা রেপই হবে। তো এটাকে আমরা বলি স্ট্যাচুটরি রেপ। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এখন কিন্তু 18 ইউজ করা হয়েছে রেডি নিউ এডিশনে। সো 16 না বলে আমরা 18 বলতে পারি, যেহেতু নিউ এডিশনে 18 বছর অ্যাড করা হয়েছে। ম্যারিটাল রেপ একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে ধরো একটা মেল আর ফিমেল, সে হচ্ছে তারা আলাদা বসবাস করতেছে, লিভিং সেপারেটলি। কারণ কি? কারণ লিগাল ওয়েতে তারা সেপারেটেড হয়ে গেছে, বা সেপারেটেড হয়ে গেছে বলতে তারা একটা নির্দিষ্ট টাইম তারা একে অপর থেকে আলাদা থাকতেছে, এবং এটা লিগালি। তো এই টাইমে এই পুরুষটা যে কি করলো, তার ওয়াইফকে, মানে ওয়াইফ যে তার সাথে সে সেপারেটেড আছে, বাট স্টিল তাকে যে রেপ করলো। তো সেটাকে আমরা বলি হচ্ছে ফোর্সফুল একটা সেক্সুয়াল ইন্টারকোর্স, সেটা হচ্ছে ম্যারিটাল রেপ আমরা বলতে পারি। ডেট রেপ নামে একটা টার্ম আছে। একটা মেল আর একটা ফিমেল এরা ঘুরতে গেছে, বলে আমরা বলি না যে ডেটিংয়ে গেছে, বিয়ের আশ্বাস দেখে, বিয়ের প্রত্যাশা দেখে। ওই টাইমে বিভিন্ন সেডেটিভ ড্রাগ বা ক্যাটামিন বা এরকম বিভিন্ন কিছু ওই মেয়েটাকে খাওয়ানো হয়েছে, খাওয়ায় ওকে ইনটক্সিকেটেড করা হয়েছে, নেশা যুক্ত করা হয়ে ওই মহিলাটাকে বা ওই মেয়েটাকে রেপ করা হয়েছে। এটা হচ্ছে ডেট রেপ বলা যেতে পারে। এজন্য অবশ্যই কোনো ছেলের সাথে গেলে, মানে অবশ্যই এরকম কোনো ডেটিংয়ে এভাবে কিন্তু যাওয়া উচিত না। এবং একটা হাজবেন্ড কখন রেপের চার্জে আসতে পারে, কারণ সে যদি হচ্ছে, মানে একটা হাজবেন্ডের সাথে তার ওয়াইফের সেপারেটেড থাকার একটা অর্ডার আছে কোর্ট থেকে, তারপরে সে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স করলো ফোর্সফুলি, তাহলে সেটা কিন্তু হবে ম্যারিটাল রেপ। আর আরেকটা হচ্ছে ওয়াইফ যদি, তার বয়স যদি 15 বছরের কম হয়, তারপরে তার সাথে রেপ করছে, মানে রেপ না, তার সাথে নর্মাল সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, ফিজিওলজিক্যাল সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, তাহলে সেটাও রেপ হবে, কারণ তার বয়স এত কম বয়সে মেয়ের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। আমরা কনসেপ্ট আর উইলের বিষয়টা অলরেডি বলে আসছি, তো এখানে নতুন করে আর বলবো না, আমি অলরেডি এগুলো এক্সপ্লেন করছি। কাস্টোডিয়াল রেপ মানে খুব ইম্পর্টেন্ট। ধরো কোনো পাবলিক সার্ভেন্ট বা গভর্নমেন্ট এমপ্লয়ি হইতে পারে, পুলিশ বা হইতে পারে কোনো গভর্নমেন্ট, ইভেন ডক্টরও হইতে পারে। তো এই যে কোনো একটা পাবলিক সার্ভেন্ট, তাদের কাস্টোডিতে বা তাদের আন্ডারে কোনো একটা মহিলা আছে, তো সেই মহিলাটার সাথে মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করলো, তাহলে এটা হচ্ছে কাস্টোডিয়াল রেপ হইতে পারে। এবং এটা কিন্তু পানিশমেন্ট অনেক বেশি হইতে পারে, ইভেন 10 বছর আমরা বলি যে 10 বছর কিন্তু জেল হইতে পারে। 5 থেকে 10 বছর যদি এখানে বলছে, 10 বছর হচ্ছে মেইনলি মনে রাখো, এবং সেখানে ফাইনও থাকতে পারে 10,000 টাকার মতো। সো এটা হচ্ছে কাস্টোডিয়াল রেপ। এক্সামিনেশন অফ এ রেপ কেস, তো এখানে প্রি রিকুইজিট অফ মেডিকেল এক্সামিনেশন, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে এই যে রেপ কেসের এক্সামিনেশন, এটা কে করবে? একজন ডক্টর করবে, একজন স্পেশালি ফরেন্সিক এক্সপার্ট যে, সে করবে। তাহলে এটার জন্য অবশ্যই শুরুতে কি থাকতে হবে? প্রি রিকুইজিট থাকতে হবে কিছু। প্রি রিকুইজিটের মধ্যে একটা হচ্ছে রিকুইজিশন মানে হচ্ছে একটা রিকুইজিশন লেটার আসতে হবে, হতে পারে সেটা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বা পুলিশ অফিসার ইনচার্জ বা ওসি যে তার কাছ থেকে আসতে পারে, যে এই মহিলাটাকে রেপ করা হয়েছে বলে সাসপেক্ট করা হচ্ছে, আপনি হচ্ছে এক্সামিনেশন করে দেন। তো তখন এই পারমিশনটা আসলে সে হচ্ছে এই রিকুইজিশন লেটারটা পাইলো, এরপরে সে ভিকটিমকে এক্সামিনেশন করা শুরু করে দিবে। অ্যান্সার হচ্ছে না। অবশ্যই কোনো অথরাইজ পার্সন দ্বারা ওই ভিকটিমটাকে কি করতে হবে? হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। সেই অথরাইজ পার্সনটা হইতে পারে যে হয়তো বা একটা কনস্টেবলকে পাঠানো হয়েছে ওই ভিকটিমের সাথে, এবং সে আইডেন্টিফাই করে বলতেছে যে ঠিক আছে, এটাই হচ্ছে সেই মহিলাটা, যেই মহিলাটা হচ্ছে পাঠানো হয়েছে এক্সামিনেশনের জন্য। এবং তা বাদে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এবং অবশ্যই সাথে 3টা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ পাঠাইতে হবে, এবং এই ফটোগ্রাফটা ওসি দ্বারা অ্যাটেস্টেড হইতে হবে, সত্যায়িত হইতে হবে। কেন? দেখো, এই ফটোগ্রাফগুলা এই ডক্টর নিজেও হচ্ছে অ্যাটেস্ট করতে পারে, তখন সেও সরকারি এমপ্লয়ি, ফার্স্ট ক্লাস অফিসার, বাট স্টিল ওসি হচ্ছে এটাকে অ্যাটেস্ট করবে। কারণ হলো এই ওসি যেহেতু পাঠাইছে, সে মহিলাটাকে চিনে, সে আইডেন্টিফাই করে সেখান থেকে পাঠাই দিবে, এবং এটা কনফার্ম করবে যে এটাই হচ্ছে এই মহিলাটা। এবং এই ফটোগ্রাফগুলো একটা হচ্ছে রেডিওলজি ডিপার্টমেন্টে দেওয়া হবে। রেডিওলজি ডিপার্টমেন্টে কেন মহিলাকে পাঠানো হয়? অ্যাকচুয়ালি এইজের জন্য, এইজ ডিটেকশনের জন্য। আরেকটা হচ্ছে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে ফটো পাঠাইতে হবে, এবং আরেকটা হচ্ছে ফাইনাল যে মানে রেপ কেস রিপোর্ট, সেই রিপোর্টের সাথে রেপ কেস এক্সামিনেশন রিপোর্ট, সেই রিপোর্টের সাথে আরেকটা অ্যাটাচ করে দিতে হবে। সো টোটাল 3টা ফটোগ্রাফ কিন্তু লাগবে। আচ্ছা, তা বাদে হচ্ছে কনসেন্ট ফর এক্সামিনেশন, এটা অবশ্যই একটা ইনফর্মড রিটেন কনসেন্ট হইতে হবে। এবং মহিলা যে ফিমেলকে এখানে আনা হচ্ছে,
তার কাছ থেকে এরকম ইনফর্ম রিটেন কনসেন্ট নিতে হবে। এবং যদি এমন হয় ভিকটিম এইজ 12 বছরের থেকে বেশি হয়, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে কনসেন্ট নেওয়া যাবে না ওই ভিকটিমের থেকে বা ওই ফিমেলটা থেকে। তখন অবশ্যই গার্ডিয়ান থেকে কনসেন্ট নিতে হবে। ভিকটিম যদি 12 বছরের নিচে হয় বা হচ্ছে মেন্টালি আনসাউন্ড হয়, ইনটক্সিকেটেড হয়, তাহলে গার্ডিয়ান থেকে কনসেন্ট নিতে হবে, কোনো ভ্যালিড গার্ডিয়ান থেকে। এবং অবশ্যই থার্ড পার্টি একটা ফিমেল অ্যাটেন্ডেন্স রাখতে হবে, কারণ আমি ধরলাম একটা মেল ডক্টরটা হচ্ছে একটা ফিমেল রেপ কেস ভিকটিমের এক্সামিনেশন করতেছে, সাথে কেউ নাই, কোনো ফিমেল অ্যাটেন্ডেন্ট নাই, তাহলে এই ফিমেলটা কিন্তু দেখা গেল এই ডক্টরকেই বলতে পারে যে আপনি আমার রেপ করছেন। সো এই মেলটার বিরুদ্ধে রেপ কেসের কিন্তু রেপ কেসে অ্যালিগেশন আনতে পারে। একটা জিনিস ইম্পর্টেন্ট, যে যখন আমি একটা মহিলার কনসেন্ট নিব, একটা ফিমেলের কনসেন্ট নিব রেপ কেসের জন্য, তখন আমি কিন্তু ওই মহিলাটাকে বলে নিব যে আমি আপনার জামা কাপড় কমপ্লিটলি খুলে তারপরে আপনার এক্সামিনেশন করব। সো আপনি যখন আপনার এক্সামিনেশনগুলো করব, রিপোর্টটা আপনার ফেভারেও যাইতে পারে, আপনার ফেভারে নাও যাইতে পারে, অর্থাৎ হইতে পারে এটা পজিটিভ, হইতে পারে নেগেটিভ। যেটা আমি বুঝবো আপনার এক্সামিনেশন করে আপনাকে পুরা আনক্লোথ করে, সেটাই আমি কিন্তু রিপোর্টে বলবো। এবং এই কনসেন্টটা মহিলা এর কাছ থেকে নিতে হবে, এবং মহিলা যদি এরপরে রাজি হয় তাইলেই কেবল আমি এক্সামিনেশন করবো, নাহলে এক্সামিনেশন করবো না। এবং সেখানে অবশ্যই একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, এবং যে অ্যাটেন্ডেন্টটা থাকবে সে অ্যাডাল্ট হবে, মেন্টালি স্টেবল হবে। আর এরপরে আমরা হচ্ছে কিছু জেনারেল ইনফরমেশন লাগবে, যে ওই মহিলার এইজ কি, এইজ কত, রিলিজিয়ান কি, ফ্যামিলি ইনফো কিছুটা লাগবে। এবং এবং যেই পার্সনটা ওই মহিলাকে আইডেন্টিফাই করছে সেই পার্সনদের হচ্ছে আইডেন্টিটি লাগবে, পরিচয় লাগবে। থার্ড পার্টি যে ফিমেলটা বা অ্যাটেন্ডেন্টটা আছে রুমের মধ্যে, তার পরিচয় লাগবে বা নেম লাগবে, এবং এক্সামিনেশনের ডেট এবং টাইমটা মেনশন করা লাগবে। আইডেন্টিফিকেশন মার্কস লাগবে, এবং আইডেন্টিফিকেশন মার্কস বলতে অ্যাটলিস্ট 2 আইডেন্টিফিকেশন মার্কস, যেটা দেখে আমি মহিলাটাকে চিনতে পারবো যে আচ্ছা এই মহিলার এখানে একটা হয়তো বা তিল আছে বা এই জায়গায় এটা আছে, যেটা দেখে আমি মহিলাকে আইডেন্টিফাই করবো। এবং ভিকটিমের হিস্ট্রিটা এরপরে ডক্টর জিজ্ঞেস করবে। এক্ষেত্রে ইনসিডেন্টের ব্রিফ একটা ডিসক্রিপশন নিবে। ইনসিডেন্ট বলতে যা ঘটছিল মহিলার সাথে সেটা মহিলা বলবে, যে তাকে কিভাবে রেপ করা হয়েছিল বা সে তার সাথে কি ঘটছিল। এবং মেনস্ট্রুয়াল হিস্ট্রি, এরকম মেনস্ট্রুয়াল হিস্ট্রিগুলো নিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, সে কি ম্যারিড কিনা নাকি ভার্জিন। এবং ওই মহিলাটা তার যদি ইয়াংগেস্ট কোনো চাইল্ড থেকে থাকে তাহলে সেই চাইল্ডের বয়স কত, এবং সে কি তাকে যে রেপ করছে বলে সে দাবি করতেছে তাকে কি সে চেনে কিনা, এবং সে কি রেপ করার টাইমে বাধা দিছিল কিনা, চিৎকার করছিল কিনা, এবং পালাই যাইতে ট্রাই করছিল কিনা, সার্ভাইভ করতে ট্রাই করছিল কিনা, এবং তাকে কি এই রেপ করার আগে কোনো খাবার বা কোনো ড্রিঙ্কস দেওয়া হয়েছিল কিনা, এটা দিয়ে হয়তো ওই যে বিভিন্ন স্টুপিফাইং এজেন্ট বা কোনো অ্যালকোহল এগুলো দেওয়া হয়েছিল কিনা, এবং তাকে কি থ্রেটেন করা হয়েছিল কিনা যে তোকে মেরে ফেলবো যদি তুই এটা না করতে দেস। এরপরে এক্সামিনেশন করতে হবে, হাইট দেখতে হবে, ওয়েট, টিথ, বডি টাইপ দেখতে হবে, এটা মিললে এইজ এবং আইডেন্টিটি কনফার্মেশনের জন্য মেন্টাল কন্ডিশন চেক করতে হবে, যে সে কি অ্যাকচুয়ালি কনসেন্ট দেওয়ার মতো অবস্থায় আছে কিনা এবং সে সব কিছু বোঝে কিনা। তারপর সেকেন্ডারি সিক্স ফিচার্সগুলো দেখতে হবে, যদি তার ডেভেলপমেন্টগুলা, তার যে বডির ডেভেলপমেন্ট সেটা এইজের সাথে ম্যাচ করে কিনা এইগুলা দেখতে, বা কোনো ইনজুরিগুলো দেখতে হবে, যে জেনিটালের আউটসাইডে কোনো ইনজুরি আছে কিনা, ভালভা বা বিভিন্ন জায়গা দিয়ে আমরা দেখবো যে আমরা এই সকল জায়গাগুলো চেক করি এবং সেই সকল জায়গায় কোনো ইনজুরি আছে কিনা। সো আলটিমেটলি আমরা কি করলাম, আমরা ফার্স্টে পারমিশন নিব, এবং সেই পারমিশন লেটারটা ম্যাজিস্ট্রেট বা পুলিশ থেকে আসতে হবে। ফটো জিনিসটি ইম্পর্টেন্ট, 3 কপি ফটো, কনসেন্ট নিতে হবে ভিকটিমের। এবং সেক্ষেত্রে যদি 12 বছরের কম হয় তাহলে হচ্ছে 12 বছরের কম হলে গার্ডিয়ান থেকে নিতে হবে। আর ফিমেল একটা অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, উইটনেস থাকতে হবে, হিস্ট্রি নিব, এবং এক্সামিনেশন তো করবো, জেনারেল কিছু এক্সামিনেশন। আর এক্সামিনেশন প্রপার যেটা, এটাতে আমরা হেয়ার দেখবো, কি কি হেয়ার দেখবো, আন্ডার আর্মের যে অ্যাক্সিলারি হেয়ার, পিউবিক হেয়ার, এগুলো দেখবো, এগুলোর ডিস্ট্রিবিউশন দেখবো, গ্রোথ স্টেজ দেখবো, ব্রেস্ট দেখবো, ব্রেস্টের সাইজ, শেপ, কন্ট্রোর বা কনসিস্টেন্সি যেটা, এটা দেখবো। যদি একটা ভার্জিন ফিমেল হয় তাহলে তার কন্ট্রোর বা তার কনসিস্টেন্সি একরকম হবে, এবং যদি হচ্ছে গিয়া প্রেস করে ব্রেস্টটা দেখতে হবে, এবং যদি হচ্ছে গিয়ে ভার্জিন না হয় তাহলে আরেক রকম হবে। আচ্ছা, যদি ডিফ্লোরেটেড হয় তাহলে আরেক রকম হবে। এবং নিপল অ্যারিওলা, এই জায়গাটা কোনো ইনজুরি আছে কিনা, বাইট মার্ক আছে কিনা। জেনিটেলিয়াগুলোকে আমরা দেখবো, স্পেশালি ভালভা বা আউটার এরিয়াতে মন্স, পিউবিস, ল্যাবিয়া মেজোরা, ভেস্টিবিউল, এই জায়গাগুলোতে আমরা চিনি ভালো করে। আমরা ভার্জিনিটি, ডিফ্লোরেশন এগুলো সুন্দর করে আলোচনা করে আসছি, এবং অ্যানাটমিতে তো আমরা পড়েই আসছি। সেই জিনিসগুলো একটু জেনে নিবা, যে এইগুলো হচ্ছে ফিমেলদের কিছু জেনিটাল পার্ট। তারপরে হাইমেন, ফরচিট, ভাইজেনাল ক্যানেল, সার্ভিক্স, এই পার্টগুলো এক্সামিনেশন করতে হবে। আর ইনার থাইটা ইম্পর্টেন্ট, কারণ থাইয়ের জায়গাটাতে দেখা যায় যে অনেক বাইট মার্ক থাকার চান্স থাকে, ব্রুইজ থাকার চান্স থাকে, স্ক্র্যাচ মার্ক থাকতে পারে, এবং ক্লোথ এক্সামিনেশন করতে হবে। যদি ভিকটিম
ক্লোথ চেঞ্জ না করে থাকে তাহলে ওই ক্লোথটা এক্সামিনেশন করতে হবে। এবং এক্ষেত্রে মেইনলি দেখা যায় যে মানে ভিকটিমটা যদি খুব আর্লি এক্সামিনেশনের ক্ষেত্রে ডক্টরের কাছে পাঠানো হয়। তবে মেইনলি আমরা বেশিরভাগ রেপ কেস এক্সামিনেশনে যেটা হয় যে ভিকটিমকে রেপ করা হয়েছে, ভিকটিম অনেক দিন কেটে গেছে, তারপরে তাকে পাঠানো হয়েছে এক্সামিনেশনের জন্য। সো এটা ডক্টরের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এক্সামিনেশন করে একটা ভালো আইডিয়াল রিপোর্ট দেওয়া। সেই জন্য যত আর্লি পসিবল কিন্তু ডক্টরের কাছে রিপোর্ট মানে এক্সামিনেশনের জন্য পাঠানো উচিত, বাসা উচিত। সো ডক্টর হচ্ছে টিয়ার বা স্টেইনস, কোনো সিমেন্ট বা ব্লাড লেগে আছে কিনা, কোনো হেয়ার আছে কিনা এটা চেক করে। হেয়ার বলতে কার হেয়ার? ধরো যে হচ্ছে অ্যাকিউজড, যে পার্সনটা রেপ করছে তার হেয়ার, তার পিউবিক হেয়ার। এবং ইনভেস্টিগেশনের জন্য সব থেকে স্পেসিফিক মনে রাখবা, রেপ কিভাবে কনফার্ম করা যায়? হাই ভ্যাজাইনাল সোয়াবের মাধ্যমে। এখানে কোনো সিমেন বা স্পার্ম যদি পায় তাহলে এটা কিন্তু একেবারে কনফার্মেটরি বা এটা একটা ইম্পর্টেন্ট ক্লু দিবে। হাই ভ্যাজাইনাল সোয়াব মানে হচ্ছে সার্ভিক্স, এন্ডো সার্ভিক্স আমরা বলি, মানে ভ্যাজাইনার উপরের পার্ট। মানে ভ্যাজাইনার উপরের পার্ট বলতে কি, ধর একটা মহিলা দাঁড়ায় আছে, একটা মহিলা স্ট্যান্ডিং আছে। এখন স্ট্যান্ডিং থাকা অবস্থায় চিন্তা করো ভ্যাজাইনাটা যদি লোয়েস্ট পার্ট হয় তাহলে এটার উপরের দিকে কি সার্ভিক্স আছে, এবং সার্ভিক্সের যে এন্ডো সার্ভিক্স আছে বা একেবারে ভিতরের দিকে যে পার্টটা, উপরের যে পার্টটা, সেটাকে আমরা বলতেছি যে এন্ডো সার্ভিস। এবং সেখান থেকে হাই ভ্যাজাইনাল সোয়াব নিতে হবে। এবং এক্স রে যদি আমরা করি তাহলে আমরা সেখান থেকে এজ ডিটারমিনেশন করতে পারবো। এটা একটা ইনভেস্টিগেশন। আমাদের এজ ডিটারমিনেশনটা দরকার হয়, কারণ ওই যে আমরা বলছিলাম না রেডিওলজিতেও আমরা মহিলাটাকে পাঠাবো, একটা ফটোগ্রাফ ওইখানে আমরা সাথে দিই। এবং সব ফাইন্ডিংগুলোকে একত্রিত করে ডক্টর হচ্ছে ফাইন্ডিং এবং ইভিডেন্সগুলোকে একত্রিত করে ডক্টর হচ্ছে একটা রিটেন মেডিকেল রিপোর্ট বা আলটিমেট একটা রিপোর্ট পাঠায় কোর্টে, বা একটা ফাইনাল রিপোর্ট কিন্তু কোর্টে দেয়, এবং যেটা কোর্টে হেল্প করে। ঠিক আছে, বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে ডক্টর কিন্তু কখনোই বলে দেয় না যে এই মহিলাটাকে রেপ করা হয়েছে। ডক্টর জাস্ট বলে যে এই মহিলাটার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে কি হয় নাই। সো এই জিনিসটা হচ্ছে ডক্টর মানে ডক্টর হচ্ছে বলে দেয় কোর্টকে। তখন কোর্টে ডক্টরকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা যাইতে পারে, বা ডক্টরকে কোর্টে ডাকা হইতে পারে। সেক্ষেত্রে ডক্টরের কাছ থেকে আরো বিভিন্ন ক্রস কোশ্চেন্স করা হইতে পারে যে আপনার কাছে কি মনে হয় এখানে কি কোনো ফোর্সফুল বা হচ্ছে গিয়ে এখানে কি মহিলাটাকে টর্চার করা বা এরকম বিভিন্ন সাইন কি আপনি পাইছেন কিনা, এরকম বিভিন্ন কিছু আজ করার জন্য ডক্টরকে ডাকতে পারে। বাট ডক্টর কিন্তু রিপোর্টে কখনোই বলবে না যে রেপ হয়েছে কি হয় নাই। কারণ মনে রাখবা যে অ্যাকচুয়ালি রেপের যে ডেফিনেশনটা বা রেপ যে জিনিসটা, এটা সবসময় লিগাল একটা ডেফিনেশন, রেপের ডেফিনেশন। ঠিক আছে, লিগাল একটা ডেফিনেশন। সো ডক্টর শুধু বলতে পারে যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে কি হয় নাই। বাট আমরা জানি রেপের 6টা-7টা একটা ক্রাইটেরিয়া আছে, 6টা-7টা পয়েন্ট আছে। তো এই 6টা-7টা পয়েন্ট কিন্তু কোর্টই শুধু বলতে পারবে। বাট এই মহিলাটার কিন্তু সরি মানে ডক্টরের কিন্তু রাইট নাই বলার যে আসলে এটা হয়েছে ওইটা হয় নাই। সো ডক্টর শুধু এটা বলবে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে কিনা বা হয় নাই, বা ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে কিনা, কোনো ইনজুরি আছে কিনা মহিলার। সো এই বিষয়গুলো সে এক্সপ্লেন করতে পারবে। সো এটা একটা লিগাল ডেফিনেশনটা, নট মেডিকেল ডেফিনেশন, আমরা যে ডেফিনেশনটা পড়ে আসছি। এখন আমরা পজিটিভ কি কি ফাইন্ডিংস রেপ কেস ভিকটিমের ক্ষেত্রে পাওয়া যাইতে পারে? ব্রুইস অ্যাব্রেশন পাওয়া যাইতে পারে গলার কাছ দিয়ে, বুকে, থাইতে, স্পেশালি ইনার থাইতে বা ভেজাইনা বা ভালভাতে, যেগুলা ফিজিক্যাল স্ট্রাগল বা ফিজিক্যাল বিভিন্ন মানে ওই মহিলাটার উপর টর্চার করেছে সেটা বুঝাইতে পারে। বালবা বা ভেজাইনাতে যদি সেমিনাল ফ্লুইড পাওয়া যায়, সিমেন্ট পাওয়া যায় যে রেপ করছে তার, যেটা হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট ইন্ডিকেট করবে। যদি নীল স্ক্র্যাচেস পাওয়া যায়, বাইট মার্ক পাওয়া যায় স্পেশালি ফেস, চেস্ট বা জেনিটাল পার্টগুলোতে, সেগুলো কিন্তু ইন্ডিকেট করে। এবং ফরেন পিউবিক হেয়ার, অর্থাৎ একটা পুরুষ যে হচ্ছে রেপ করতে আসছিল তার পিউবিক হেয়ার হয়তো আমি পাইছি। সিমেন হচ্ছে আমি গ্রোয়েনে পাইছি মহিলার, এবং হাইমেনটা রাপচার হয়ে গেছে, অনেক লেসারেশন আছে ভার্জিন মেটার ক্ষেত্রে। এবং এটা ইন্ডিকেট করে যে ভ্যাজাইনাল পেনিট্রেশন হয়েছে এবং এটা পেইনফুল হয়েছে, অনেক ভায়োলেন্ট হয়েছে, ওইখানে অনেক ব্লিডিং হয়েছে। এবং ল্যাবিয়া মেজরটা সোয়েলোন আছে স্ক্র্যাচেস সহ, এটা রিসেন্ট প্রেশারকে ইন্ডিকেট করে। এবং ল্যাবিয়া মাইনোরাটা অনেক বেশি ইনজুর্ড, এটা হচ্ছে অনেক ট্রমা ইনসাইড ইন্ডিকেট করে। এবং ক্লোথ বা জামা কাপড় ছিঁড়ে গেছে, অনেক বেশি স্টেইন, যেমন সিমেন্টের স্টেইন আছে, ব্লাডের স্টেইন আছে। সো এগুলো কিন্তু ফিজিক্যাল এভিডেন্স হিসেবে আমাদের থাকতে পারে। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট যে রেপ কেসে অপিনিয়ন যখন রেপ কেস রিপোর্টটাতে, রেপ কেসের মেডিকেল এক্সামিনেশন রিপোর্টটাতে দিবে ডক্টর, তখন কিভাবে হচ্ছে অপিনিয়নটা দিবে? তো একটা তো আছে নেগেটিভ অপিনিয়ন, যেটা আছে নেগেটিভ অপিনিয়ন, একটা আছে পজিটিভ অপিনিয়ন। অর্থাৎ নেগেটিভ অপিনিয়ন মানে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হয় নাই, এটা হচ্ছে ডক্টরের মানে রিপোর্ট। সো সেক্ষেত্রে এটাকে আমরা নেগেটিভ অপিনিয়ন বলি। আর পজিটিভ অপিনিয়ন মানে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে স্যার ছিল কলেজের, সেই স্যার যেভাবে শিখাইতেন যে কনসিডারিং, এটা হচ্ছে পজিটিভ রিপোর্ট, যেখানে ডক্টর বলতে চাচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে, রিসেন্ট সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে। সো কনসিডারিং ফিজিক্যাল, প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল এক্সামিনেশন, I am of the opinion that findings of the victim are consistent with recent forceful sexual intercourse. consistent with
recent sexual intercourse and her body age is 90 years old at the time of examination, ঠিক আছে? বা আমরা বলতে পারি যে বিটুইন 16 to 14, একটা রেঞ্জও বলতে পারি অর অ্যাবভ 21, এভাবে রেঞ্জে বলে দিব, ঠিক আছে? এভাবে এইজটা বলবো। সো এভাবেই হচ্ছে আমি রিপোর্টটা দিলাম। তাহলে কি হলো যে আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট, ফার্স্ট এগুলো তো বলে নিতে হবে যে কনসিডারিং ফিজিক্যাল, প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল এক্সামিনেশন আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট ফাইন্ডিংস অফ দ্য ভিকটিম আর কনসিস্টেন্ট উইথ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড হার বডি এইজ ইজ, যত তত বলবো। আর নেগেটিভ অপিনিয়নটা কি হতে পারে? কনসিডারিং ফিজিক্যাল, প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল এক্সামিনেশন আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট ফাইন্ডিংস অফ দ্য ভিকটিম ডাজ নট কনসিস্টেন্ট উইথ সেক্সুয়াল ইন্টারকোর্স অর দেয়ার ওয়াজ নো সাইন অফ এনি সেক্সুয়াল ইন্টারকোর্স। সো এখানে আমাদের গাইডে যেভাবে দেওয়া আছে, এটা কনসেপ্ট গাইড থেকে নেওয়া, এভাবে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে কনসিডারিং ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস, মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্ট। মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্ট কই থেকে আসলো? আচ্ছা, এখানে মাইক্রোবায়োলজিক্যাল বললেই ভালো, প্যাথোলজিক্যাল না বলে। যে এখানে হাই ভ্যাজাইনাল সোয়াব যে রিপোর্টটা, ওটা তো আমি একজন মাইক্রোবায়োলজিস্টের কাছেই পাঠাইছি এবং সেই তো অ্যাকচুয়ালি উইটার একটা রিপোর্ট তৈরি করছে এবং সেই রিপোর্টটা আসার পরে আমি সবকিছু কম্বিনেশন করে তো রিপোর্টটা দিব। সো ওইটা রেডিওলজিক্যাল এক্সামিনেশন করে এই বোনগুলা দেখে। আচ্ছা, এখন কথা দেখতে পারে ভাইয়া রেডিওলজি তো করলাম, আমি কোন কোন জয়েন্ট দেখে আসলে এইজটা ডিফাইন করি? শান্ত, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এগুলা হচ্ছে দেখা হয়। তা বাদে অ্যাঙ্কেল, নি অথবা রিস্ট, এলবো, এই জয়েন্টগুলো দেখে মোটামুটি 4টার মতো জয়েন্ট চেক করে এইজটা আসলে ডিটেক্ট করার ট্রাই করা হয়। রিপোর্টে কি দেওয়া যাইতে পারে? এখানে বাবা মার নাম উল্লেখ করা যাইতে পারে যে আই এম অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য ভিকটিম, নাম বলে তারপরে ডটার অফ, বাবা মার নাম বলে এবং এইজটা, তার বর্ন এইজ কত এটা বলে, তারপরে দেয়ার ওয়াজ নো সাইন্স অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা নেগেটিভ অপিনিয়ন। তারপর সাইন্স অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা হচ্ছে ওল্ড এজ যে ভিকটিম তাদের ক্ষেত্রে, অথবা সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা হচ্ছে যদি ভিকটিমকে 5 দিনের মধ্যে এক্সামিনেশন করা হয় তাইলে এটা বলতে হবে। আর যদি সাইন্স অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স মানে রিসেন্ট না বলে এখানে শুধু ফোর্সফুল ইন্টারকোর্স বলা হচ্ছে, তাইলে হচ্ছে ভিকটিমকে যদি 5 দিনের পরে এক্সামিনেশন করা হয় তাইলে এটা বলবো, আর যদি ফোর্সফুল ইন্টারকোর্সের হিস্ট্রি পাই। আর রিসেন্ট অ্যাটেম্পটেড সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা মানে হচ্ছে চাইল্ড যে ভিকটিম, এটার ক্ষেত্রে। সাইন অফ ভায়োলেন্স অ্যান্ড ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা হচ্ছে গ্যাং রেপের ক্ষেত্রে। আর সাইন অফ রিপিটেড সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ বা হ্যাবিচুয়েটেড ভিকটিমের ক্ষেত্রে। দেখা গেছে যে একটা ভিকটিম তাকে আটকে রেখে হচ্ছে কন্টিনিউয়াসলি কিছুদিন পর পর রেপ করা হয়েছে, সো সেই সকল ক্ষেত্রে এই অপিনিয়নের জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু খুবই ধরবে। এখন কোন কোন ক্ষেত্রে একটা মহিলাকে এক্সামিনেশনের জন্য ডক্টরের কাছে পাঠাইতে পারে কোর্ট থেকে বা পুলিশরা? আনসার হচ্ছে যে দেখো, এইজ এক্সামিনেশনে, এটা আমরা অলরেডি পড়ে আসছিলাম আমরা যখন আইডেন্টিফিকেশন পড়ছি। তারপরে ইম্পর্টেন্স স্টেরিলিটি, এই এক্সামিনেশনের জন্য এটার জন্য একটা মেলকেও পাঠাইতে পারে। তারপরে আইডেন্টিফিকেশনের জন্য এটার জন্য একটা মেলকেও পাঠাইতে পারে। তারপরে হচ্ছে ধরো একটা আইডেন্টিফিকেশন বলতে একটা মহিলা সে হারাই গেছে, এখন তাকে খুঁজে পাওয়া হয়েছে, তো তাকে আইডেন্টিফিকেশন করার জন্য, অথবা একটা ডেড বডি পাওয়া গেছে তাকে আইডেন্টিফিকেশন করার জন্য, বা রেপ এবং ইনডিসেন্ট যে অ্যাসল্টগুলা সেগুলোর ক্ষেত্রে, ভার্জিনিটি ডিফ্লোরেশনের এক্সামিনেশনের ক্ষেত্রে, আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে, তারপরে প্রেগনেন্সি আসলেই হয়েছে কিনা এটা আইডেন্টিফাই করতে, অ্যাবর্শন এবং ফেটিসাইড এই সকল ক্ষেত্রে, ইনফ্যান্টিসাইড, লেজিটিমেসি অর্থাৎ একটা বাচ্চার ডিসপিউটেড প্যাটার্নিটির ক্ষেত্রে হবে। একটা হচ্ছে সিভিল, একটা ক্রিমিনাল। তারপরে রেপ ট্রমা সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, অর্থাৎ একটা মহিলা, একটা ফিমেল, তাকে যখন রেপ করা হয়েছে সে কিন্তু একটা ট্রমার মধ্যে দেওয়া যায়, সে অনেক ট্রমার মধ্যে দেওয়া যায় এবং সে বিভিন্ন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে তার হয়ে যাইতে পারে, বিভিন্ন মেন্টাল ইলনেস তার হয়ে যাইতে পারে। এবং রেপ ট্রমা সিনড্রোমকে আমরা মেইনলি 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কিছু ইমিডিয়েট তার সিমটমস থাকে, যেটাকে আমরা ডিসঅর্গানাইজেশন ফেজ বলি, যখন মহিলাটা অনেক বেশি ইমোশনাল, তার রিয়াকশনস থাকবে, যেমন তার অনেক বেশি টেনশন থাকবে, ইমোশনাল ইমব্যালেন্স থাকবে, অনেক ডিপ্রেশন থাকবে এবং তার মাঝে অনেক বেশি গিল্ট কাজ করবে এবং নিজেকে অনেক ছোট ছোট লাগবে। সো এই জিনিসগুলো হচ্ছে ডিসোসিয়েশন, মানে সে হচ্ছে রেপের পরে ডিসোসিয়েটেড হয়ে গেছে, ডিসঅর্গানাইজড হয়ে গেছে, ডিসঅর্গানাইজড। আর আরেকটা হচ্ছে আস্তে আস্তে সে রিকভার করতেছে এবং সে রিঅর্গানাইজ হইতেছে এবং সে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতেছে, মানায় নিতেছে। তবে সে স্টিল মাঝে মধ্যে দেখা যাবে যে বিভিন্ন উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছে, নাইট মেয়ার্স, খারাপ খারাপ স্বপ্ন, এবং তার অনেক ফোবিয়া জাগতেছে, ভয় লাগতেছে কাউকে দেখলে। সো এই জন্য তাকে অবশ্যই বিভিন্ন কি করতে হবে, সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে সুন্দর সুন্দর থেরাপির মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে ঠিক করতে হবে। কারণ একটা রেপ ট্রমা এর ভিকটিম কিন্তু খুবই খারাপ দিকে চলে যেতে পারে।
কি কি কমপ্লিকেশন হইতে পারে রেপের? ভিকটিমের ডেথ হয়ে যাইতে পারে, এটা খুবই ডেঞ্জারাস। এবং দেখা যায় যে স্পেশালি যে সকল রেপিস্ট যারা, এই রেপিস্টরা অনেক সময় এই রেপ কেস ভিকটিম এ যাতে হচ্ছে বলতে না পারে যে কে রেপ করছে, সো এই জন্য মাইরে ফেলে। আচ্ছা, তারপরে ভ্যাজাইনাল স্ট্রিকচার হইতে পারে, আর রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা হইতে পারে। সোশ্যাল স্টিগমাটা অফ ভিকটিম, অর্থাৎ সোশ্যাল স্টিগমাটা বলতে ভিকটিম অনেক বেশি ভেঙে পড়ে মেন্টালি, এবং মেন্টাল ডিরেঞ্জমেন্ট, মেন্টালি সে ভেঙে পড়ে, রেপ ট্রমা সিনড্রোম যেটা। তারপরে কনভালশন অ্যান্ড অর ইপিলিপ্টিক ফিলস, প্রচুর পরিমাণ কাঁপুনি আসতে পারে মহিলাটার, এবং মহিলাটার যে ফিজিক্যাল, সোশ্যাল এবং সেক্সুয়াল লাইফ, এগুলো ডিসরাপশন হতে পারে। একটা রেপ কেস ভিকটিম, তাকে বিয়ে করতে চাবে কেউ, বিয়ে করতে অনেক প্রবলেম হবে না? সো এটা একটা বিষয়, তার ফিজিক্যালিও সে ভেঙে পড়বে তাকে যখন ফোর্সফুলি রেপ করা হচ্ছে, আর হচ্ছে তার সেক্সুয়াল লাইফটাও হ্যাম্পার হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রেগনেন্ট হয়ে যেতে পারে একটা মহিলা রেপের কারণে, এবং এই টাইমে কিন্তু এটা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিতে এটা কিন্তু একটা রিজন। আমরা বলছিলাম যে হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে যে টাইমে হচ্ছে কি করা যাবে, অ্যাবর্শন করা যাবে, এটা লিগাল একটা অ্যাবর্শন। এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রেও কিন্তু মানে এগুলোও ছড়াইতে পারে, কারণ যে হচ্ছে রেপ করছে তার যদি এইচআইভি থাকে, তার যদি সিফিলিস থাকে, আর বিভিন্ন ডিজিজ থাকে, সেগুলো অবশ্যই ট্রান্সমিটেড হইতে পারে। এখন ডেথ কি কি কারণে হইতে পারে? একটা হচ্ছে রেপ করলো তারপরে মার্ডার করে ফেললো, একটা হচ্ছে মুখ চেপে ধরছিল তার ফলে, অথবা গ্যাগ করছে, মুখের মধ্যে কোনো কিছু দিয়ে রাখছিল কাপড়, যার ফলে গ্যাগিং বা সাফোকেশনের মাধ্যমে মারা গেছে, স্মোদারিং এর মাধ্যমে। আচ্ছা, তারপরে হচ্ছে কিছুদিন চাইপা রাখছিল মুখটা। আচ্ছা, তারপরে শক হইতে পারে, নিউরোজেনিক শক, স্পেশালি ভয়ের কারণে, ইমোশনের কারণে, বা ব্লান্ট ফোর্স দিয়ে হচ্ছে ব্লান্ট ফোর্সের কারণে শক হইতে পারে, এবং হেমোরেজের কারণে হাইপোভলিমিক শক হইতে পারে, জেনিটেলিয়া বা পেরিনিয়াম এই জায়গায় প্রচুর ব্লাড বের হইতে পারে এবং শক হইতে পারে। তারপরে ইনফেকশন হইতে পারে, সেপটিক ইনফেকশন, সেপটিক শক হইতে পারে। সেটা কিছু করোবোরেটিভ সায়েন্স আমরা বলি যে আছে, সেই করোবোরেটিভ সায়েন্সগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। করোবোরেটিভ সায়েন্স বলতে হচ্ছে কিছু ফিজিক্যাল প্রুফস যেটা ভিকটিমের স্টেটমেন্টকে, ভিকটিম বলতেছে তাকে রেপ করছে, সেগুলোকে সাপোর্ট করবে। যেমন যদি হচ্ছে স্পার্ম পাওয়া যায় কোথায়, ভ্যাজাইনা, পিউবিক হেয়ার, থাই, ক্লোথ, এই সকল জায়গায়। যদি হচ্ছে বিভিন্ন ভ্যানিরিয়াল ডিজিজ, অ্যাটাকার থেকে ভ্যানিরিয়াল ডিজিজ যদি হচ্ছে, মানে ভ্যানিরিয়াল ডিজিজ যদি মহিলাতে ছড়ে এবং সেই মহিলাটার বিভিন্ন ডিজিজের ম্যানিফেস্টেশন পাওয়া গেছে, এবং বিভিন্ন স্ট্রাগল মার্ক যদি পাওয়া যায়, এটা ভিকটিম নিজেকে বাঁধাইতে যায় বিভিন্ন ব্রুইস, স্ক্র্যাচেস বা জামা কাপড় ছিঁড়ে যাওয়া, এগুলো হইতে পারে। বেশ কিছু ক্ষেত্র হইতে পারে যে স্পার্ম পাওয়া যায় না, বাট স্টিল রেপ করা হয়েছিল। যেমন যদি এমন হয় যে ম্যানটা ইজাকুলেট করে নাই, ঠিক আছে, এবার রেপ করছে, বা ইজাকুলেশন করছে বডির আউটসাইডে, ভিতরে করে নাই, ইজাকুলেশনের টাইমে পেনিসটা বের করে বাইরে করে ফেলছে, বা স্পার্ম হচ্ছে কন্ডম ইউজ করা হয়েছিল রেপের টাইমে, এটা একটা বিষয়। বা ম্যানের কোনো স্পার্মই নেই, কারণ ম্যানের ভ্যাসিকটমি করা ছিল, ঠিক আছে, বা ন্যাচারাল কোনো কজ থাকতে পারে, বা ম্যানটা হয়তো বা স্টেরাইল, এই কারণে হইতে পারে। মানে স্টেরাইল বলতে মানে তার স্পার্ম, মানে ধরো অ্যাজোস্পার্মিয়া আছে যে কোনো কারণে হোক, অথবা ভিকটিম ভিকটিম হচ্ছে কি করছে, ভিকটিম হচ্ছে নিজেকে যখন ওয়াশ করছে, পরিষ্কার করছে, তখন ওইগুলা চলে গেছে, এরকম হইতে পারে। তো এই সকল কন্ডিশনে না পাওয়া যেতে পারে। এখন আমরা বললাম না যে কি কি জিনিস রেপ এক্সামিনেশনের টাইমে প্রিজার্ভ করা হইতে পারে। একটা হচ্ছে হাইভেজাইনাল সোয়াব এবং সার্ভাইকাল স্মেয়ার, তারপরে ফরেন যদি কোনো পিউবিক হেয়ার পাওয়া যায়, ম্যাটেড কোনো পিউবিক হেয়ার যদি পাওয়া যেতে পারে, তাহলে হচ্ছে ভিকটিমস পিউবিক হেয়ারটাও কালেক্ট করা যেতে পারে কম্পেয়ার করার জন্য, স্কাল্প হেয়ারটা কালেক্ট করা যেতে পারে, সোয়াব ফ্রম টিথ মার্কস থেকে সোয়াব নেওয়া যেতে পারে, স্টেইনস যদি থাকে কোনো ব্লাড স্টেইনস, সিমেন্ট স্টেইনস, সেগুলো স্ক্রাপিংস নিয়ে সেগুলো এক্সামিনেশনের জন্য পাঠানো যেতে পারে। কারণ হচ্ছে ভিকটিম হচ্ছে অ্যাটাকারকে স্ক্র্যাচ করতে পারে, সো ওই ভিকটিমের নেইল স্ক্রাপিংস নেওয়া যেতে পারে। তারপরে ভিকটিমের যে ওন ক্লোজটা থাকবে, ভিকটিম যে ক্লোজটা পড়েছিল সেই ক্লোজটা রাখা যেতে পারে, ব্লাড ইউরিনটা রেখে দেওয়া যেতে পারে, স্পেশালি যদি ড্রাগ, অ্যালকোহল এগুলো বডির মধ্যে ঢুকানো হয়, সেগুলো বোঝা যেতে পারে। এখন দেখো হাইভেজাইনাল সোয়াব নিয়ে আমরা মিলি সিমেন, স্পার্মাটোজো এগুলো বোঝার ট্রাই করবো। সাইবারকাল স্মেয়ারটা নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ইনফেকশন আছে কিনা, গণকক্কাল ইনফেকশন, সেটা বোঝা যাবে। ব্লাড ইউরিন এগুলো নিয়ে হচ্ছে ইনটক্সিকেশন থাকলে সেটা বোঝা যাবে। ইউরিন টেস্ট, এটা হচ্ছে 15 দিন পরে এটা করে আমরা হচ্ছে গিয়ে প্রেগনেন্সি হয়ে গেল কিনা আবার সেটা বোঝা যাবে, যদি হচ্ছে রেপ করার পরে প্রেগনেন্ট হওয়ার অনেক একটা চান্স থাকে। আচ্ছা, তারপরে এক্সরে হচ্ছে বনি এইজ দেখার জন্য করতে হবে, রেডিওলজিস্ট করবে, এবং আদার নেসেসারি টেস্ট হচ্ছে করতে হবে সব, মানে যেগুলো বললাম যেগুলো নিয়ে। এখন পানিশমেন্ট কি? পানিশমেন্ট হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2020 অনুযায়ী এখানে কিছু পানিশমেন্টের কথা বলা হয়েছে, যে যদি একটা ওম্যান বা চাইল্ড একে যদি রেপ করা হয় তাহলে ডেথ সেন্টেন্স অর লাইফ লং ইমপ্রিজনমেন্ট। যদি হচ্ছে রেপ ভিকটিম ডেথ হয়ে যায় তাহলেও ডেথ সেন্টেন্স তো দেওয়া হবে, লাইফ লং ইমপ্রিজনমেন্ট দেওয়া হবে।
গ্যাং রেপের ডেথ হইলে, ভিকটিমের ওভারঅল কথা যদি ডেথ হয়ে যায় তাহলে লাইফ মানে ডেথ সেন্টেন্স, লাইফ লং ইমপ্রিজনমেন্ট, এগুলো তো হবেই। বাট তা বাদে ধরো এরকম করা হইলো যে রেপ করার ট্রাই করা হয়েছে, অথবা কাস্টোডিয়াল রেপ করা হয়েছে, অথবা কাস্টোডিয়াল রেপ মানে হচ্ছে ওই যে ইউনিফর্ম পার্সন যদি রেপ করে, আমরা বলে আসছি, অথবা হচ্ছে ডেথ ঘটানোর ট্রাই করা বা রেপের পরে হার্ট করার ট্রাই করা হয়েছে, তাইলেও হচ্ছে গিয়ে মানে রেপ করা হয়েছে তারপরে এগুলো করার ট্রাই করা হয়েছে, তাইলে হচ্ছে ডেথ সেন্টেন্স, লাইফ লং ইমপ্রিজনমেন্ট তো থাকবে হতে পারে। তবে এখানে অবশ্যই যে জাজ থাকে তার উইলটা অনেক ইম্পর্টেন্ট করে, সে চাইলে এটাকে প্রলং করতে পারে, বাড়াইতে পারে। সো 5 থেকে 10 বছর, আর হচ্ছে গিয়ে এই যে লাইফ লং ইমপ্রিজনমেন্ট, এই জিনিসটা জাস্ট মনে রাখো। তারপরে ভিকটিম অফ রেপ, যে রেপের ভিকটিম হয়েছে, কে ভিকটিম হয় সাধারণত কোনো এইজই ইমিউন না রেপের জন্য, এটা আমরা বলে আসছি। যে কোনো এইজের মানুষই হইতে পারে, ইম্যাচুর চিলড্রেন থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট নন ভার্জিন বা ওল্ড ওম্যান সবাই হইতে পারে। এবং এক্সামিনেশন অফ মানে মেল ডক্টর যখন একটা মহিলাকে এক্সামিনেশন করবে তখন তার বিরুদ্ধে রেপের চার্জ আনতে পারে, এই জন্য অবশ্যই একটা মহিলা অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। ঠিক একইভাবে একটা ফিমেল ডক্টর যখন একটা মহিলার এক্সামিনেশন করবে তার বিরুদ্ধে ট্রাইবিরিজম বা লেস বিনিয়ানিজমের একটা এলিগেশন আনতে পারে, বা বিভিন্ন অ্যাসল্টের এলিগেশন আনতে পারে, সেই জন্য অবশ্যই একটা অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, একটা মহিলা অ্যাটেন্ডেন্ট। এই কেসগুলোতে কি হইতে পারে যে রেপ করা হয়েছে কিন্তু স্ট্রাগল অ্যাবসেন্ট। চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে তারা তো স্ট্রাগল দিতে পারবে না, রেজিস্ট্যান্স দিতে পারবে না, সো এই সকল ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে যখন হচ্ছে এমন একটা পজিশনে মহিলাটাকে করা হয়েছে যে মহিলাটা রেজিস্ট্যান্স দিতেই পারতেছে না, বা হচ্ছে তাকে অবস্ট্রাক করে ফেলা হয়েছে তার মুভমেন্টকে বেঁধে এই কন্ডিশনটাতে, বা হচ্ছে অনেক দুইজন বা তার বেশি ম্যান মিলে রেপ করতেছে, ফলে বাধা দিতে পারতেছে না, রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারতেছে না, মহিলাটাকে হয়তো বা ইনটক্সিকেটেড করে ফেলা হয়েছে বা অজ্ঞান করা ফেলা হয়েছে, তখন পারবে না। যদি মহিলাটা অজ্ঞান থাকে, কোমাতে থাকে, বা মহিলাটাকে লাইফের থ্রেট দেওয়া হয়েছে যে তোকে মাইরা ফেলবো যদি তুই না করতে দেস, বাই সেটা ইম্পারসোনেশনের মাধ্যমে বা আফটার স্টুপিফেকশনের মাধ্যমে, বিভিন্ন স্টুপিফেং এজেন্ট দিয়ে, বা একটা অফেন্স করা হয়েছে ওই যে মহিলাটাকে ভুলভাল বুঝিয়ে, সো এইভাবেও হইতে পারে। সো